ভাষণে জবাবি ভাষণ শেষ পর্যন্ত সরকার পক্ষের কেউ দেন, সাধারণত প্রধানমন্ত্রী দেন, কিন্তু এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন লোকসভাতে, দিতেই পারেন তিনি। তার ভাষণে সালা শব্দটির ব্যবহার, যেটিকে অপশব্দ বলে বলা হচ্ছে, কারণ এটাকে লোকসভার রেকর্ড থেকে অফিসিয়ালি এক্সপাঞ্জ করা হয়েছে। আমরা যে বিধানসভা নির্বাচনের দিকে যাচ্ছি পশ্চিমবঙ্গে 2026 সালে, সেটি কেমন হবে, কেমন হবে ভোটের লড়াই, কেমন হবে প্রচার, কারা জিতবেন কারা হারবেন আমরা কিছুই জানি না। কিন্তু একটা জিনিস নিশ্চিতভাবে এখনই ভবিষ্যৎবাণী করা যায়, সেটা হচ্ছে চূড়ান্ত গালাগালি, নোংরামি ও অসভ্যতার ফোয়ারা দেখতে পাবো আমরা। কোন পক্ষ শেষ পর্যন্ত এই গালাগালি নোংরামি প্রতিযোগিতায় অপর পক্ষকে হারাবে সেটা বলা মুশকিল, কিন্তু এই প্রতিযোগিতা যে চলবে এবং বাংলার রাজনীতি যে এই শব্দ কলুষে কলুষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকসভায় কি হয়েছে? লোকসভায় কথায় কথায় অমিত শাহ সালা শব্দটি বলে ফেলেছেন, অপশব্দ, আনপার্লামেন্টারি শব্দ, কিন্তু এমন কিছু খারাপ গালাগালি নয়। বলার পরে অমিত শাহ নিজেই বলেছেন যে আমি যদি এমন কিছু বলে থাকি তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়া হোক। জগদম্বিকা পাল, তিনি তখন চেয়ারে ছিলেন, কারণ ওম বিড়লা সভা পরিচালনা করছিলেন, কারণ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বলে তিনি সভা পরিচালনা করেননি, এবং সভার অধ্যক্ষ কিছু বলার আগেই অমিত শাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, না বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই শাসক হাত নেড়ে সভার অধ্যক্ষকে নির্দেশ দিচ্ছেন কার্যত, বা অধ্যক্ষের হয়ে কথা বলে দিচ্ছেন, এটা পশ্চিমবঙ্গ বিধানসভাতেও গত 5 বছরে বহুবার দেখা গিয়েছে। অধ্যক্ষের যে কথা বলার কথা, যে নির্দেশ দেওয়ার কথা, তা অধ্যক্ষের হয়ে রাজনৈতিক নেতা, সভার নেতাও বটেন, মুখ্যমন্ত্রী, তিনি দিয়ে দিয়েছেন। এই সংসদীয় ধারার সঙ্গে আমরা ক্রমশ পরিচিত হয়ে গিয়েছি। লোকসভা এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা কেন আনা হয়েছে, কেন স্পিকারের পক্ষপাত দুষ্ট, তার নিয়ে তো বিরোধীদের কিছু বক্তব্য ছিল। বিরোধীরা অনেকে বক্তব্য রেখেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র। তিনি কি বলেছেন আমরা সকলেই শুনেছি, তা আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই। তিনি বলেছেন দানিশ আলী সম্পর্কে, একজন ফেলো পার্লামেন্টারিয়ান, একজন সহ এমপি, তার সম্পর্কে রমেশ বিদৌরি, বিজেপি রমেশ বিদৌরি একাধিকবার বলেছেন কাটুয়া। মৌমৈত্র শব্দটা উচ্চারণ করেছে এই কথা বলেই, এবং আমি তাকে সম্পূর্ণ সমর্থন করি, দেশবাসীর জানা উচিত যে কারা এই তথাকথিত গণতন্ত্রের পবিত্রতম মন্দিরে কারা আমাদের প্রতিনিধিত্ব করেন এবং কি ভাষায় কথা হয়। এই সন্ত্রাসবাদী এবং কাটুয়া যে শব্দটা মুসলমানদের সম্পর্কে গালাগালি হিসেবেই ব্যবহার করা হয়, কারণ সুন্নাত করার সঙ্গে শব্দটা এসেছে আমরা সকলেই জানি, কিন্তু কথাটা অপমানজনক অর্থে ব্যবহার করা হয়। এই শব্দটা বারবার ব্যবহার করা সত্ত্বেও স্পিকার ওম বিড়লা কোনো ভর্ৎসনা করেননি রমেশ বিদৌরিকে। পরবর্তীকালে সবার রেকর্ডে সেটা অবশ্য নেই, কিন্তু কথাটা বারবার উচ্চারণের সময় সেটা ঠিক হচ্ছে না, সেটা স্পিকার তাকে বলেননি। চলে আসি দিল্লি থেকে পশ্চিমবঙ্গ। পূর্ব মেদিনীপুর জেলা থেকে সম্প্রতি তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের উদ্যোগে বেশ কিছু গ্রামবাসীকে, অধিকাংশই মহিলা, তাদের নিয়ে গেছিল দীঘাতে মন্দির দেখাতে, নবনির্মিত জগন্নাথ মন্দির দেখাতে। এই মন্দির রাজনীতি নিয়ে পরে নিশ্চয় আমরা কথা বলবো, কেন একটা রাজনৈতিক দলের প্রচার কর্মসূচির অন্যতম অংশ হয় মন্দির দেখানো, মসজিদ ভেঙে মন্দির গড়া কেন বিজেপির কর্মসূচি হয়, এবং তৃণমূলকে কেন পাল্টা মন্দিরই গড়তে হয়,
শিলিগুড়িতে মহাকাল মন্দির, দীঘাতে জগন্নাথ মন্দির, সে নিয়ে আমরা পরে কোনোদিন কথা বলবো। কিন্তু এই যে মহিলাদের নিয়ে যাওয়া হয়েছিল, তৃণমূল কংগ্রেস অবশ্যই তারা সমর্থক, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস সঙ্গে গেছিলেন। তাদের সম্পর্কে একজন বিজেপি নেতা, তিনিও সম্প্রতি কি বলেছেন, তিনি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, একই সঙ্গে তাদের দুজনকে ছবিতে দেখা যায় ইত্যাদি, মানে ভিডিও ছবিতে কাছাকাছি দেখা যায়। তিনি বলেছেন, কথাটা আমি বলি কারণ এই কথাগুলো না বললে তো এই আলোচনা করা যাবে না। তিনি বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে বলেছেন, হ্যাঁ ওরা, আমি আক্ষরিক ভাবে সে কথাগুলোই বলছি না, মানে তিনি যা বলেছেন তার মূল বিষয়টা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে বলছেন, হ্যাঁ কেউ চেন্নাইতে গিয়ে, কেউ গুজরাটে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছেন, আর তাদের বউরা দীঘাতে গিয়ে বিভিন্ন হোটেলে দীক্ষা নিচ্ছেন। কার কাছে কতক্ষণ দীক্ষা নিচ্ছেন জানি না, ফিরে এসে যেন গাইনোকোলজিস্ট, মতলব গায়নো অব্দি উচ্চারণ করতে পেরেছেন, গায়নো, সাধারণত গাইনি বলা হয় অবশ্যই, আপনি গায়নো বলতে পেরেছেন, গায়নোর কাছে না নিয়ে যেতে হয়। ইঙ্গিতটা তো খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দীঘাতে গিয়ে পরপুরুষের সঙ্গে সহবাস করে। আমাদের রাজনীতিকে আমরা এই জায়গাতে নিয়ে গিয়েছি। তৃণমূল কংগ্রেসেই এখনো পর্যন্ত আছেন বলে আমি যতদূর জানি, বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে যদিও দাবি করেন। সোনালী মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ সহকর্মী, আজ থেকে বহু বছর আগে, আজ থেকে 30 বছর আগে যখন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, তখন থেকেই তার ঘনিষ্ঠ সহযোগী। বিধানসভায় নির্বাচিত হয়েছেন সাতগাছিয়া কেন্দ্র থেকে, প্রতি বসু যে কেন্দ্র থেকে জিততেন সেই কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন। বিধানসভায় মমতা ব্যানার্জি থেকে ডেপুটি স্পিকার পর্যন্ত করেছেন। তিনি যে অশ্রাব্য কথাবার্তা মমতা ব্যানার্জি সম্পর্কে বলছেন, তাও প্রচারিত হচ্ছে, তাও সকলেই শুনছেন। আমাদের রাজনীতিকে কি আমরা এই জায়গাতে নিয়ে যাব? এগুলো যখন বলা হয়, করা হয়, এই বিজেপি নেতা যার কথা আমি বলছিলাম, জেলা স্তরের নেতা, তিনি যখন কথাটা বলেন, তখন তো কখনো একটা তীব্র প্রতিবাদ, তীব্র ভর্ৎসনা শুনি না বিজেপি সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে, অন্তত বাংলার নেতৃত্বের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের দিক থেকেও যে এরকম অপশব্দ ব্যবহার, খারাপ কথা বলা হয় না তা তো নয়, অজস্র উদাহরণ রয়েছে। তখনও তো সর্বোচ্চ, রাজ্য স্তরের সর্বোচ্চ নেতৃত্ব, তারা যে তীব্র প্রতিবাদ করেন, নিন্দা করেন প্রকাশ্যে, এবং নেতাকে রিপ্রিমেন্ড করেন, তাকে ভর্ৎসনা করেন, সেরকমও তো নজির বিরল। তার মানে কি আমাদের রাজনৈতিক নেতারা তারা ইচ্ছা করেই এই ধরনের ভাষার ব্যবহার, এই ধরনের শব্দের ব্যবহার, এই সংস্কৃতির প্রচলন, একে প্রমোট করতে চান? আমার তো তাই সন্দেহ হয়।